উইলিয়াম বাটলার ইয়েটস ছিলেন একজন বিখ্যাত আইরিশ কবি, নাট্যকার এবং লেখক। তিনি 1865 খ্রিস্টাব্দের 13 জুন আয়ারল্যান্ডের ডাবলিনে জন্মগ্রহণ করেছিলেন। তাঁর পিতা জন বাটলার ইয়েটস ছিলেন একজন সফল চিত্রশিল্পী। ইয়েটস খুব অল্প বয়স থেকেই কবিতা পড়া শুরু করেন। তিনি ডাবলিন ও লন্ডনে শিক্ষালাভ করেন। তিনি উইলিয়াম শেক্সপিয়ার, পিবি শেলি, জন কিটস এবং লর্ড বায়রনের দ্বারা খুবই প্রভাবিত হয়েছিলেন। তিনি 1887 খ্রিস্টাব্দে কবি হিসাবে আত্মপ্রকাশ করেন। তাঁর লেখা বিখ্যাত কাজগুলি হল দ্য ল্যান্ড অফ হার্টস ডিজায়ার, লাস্ট পোয়েমস অ্যান্ড প্লেজ ইত্যাদি। 1923 সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তিনি 1939 সালের 28শে জানুয়ারি 73 বছর বয়সে পরলোক গমন করেন। দ্য সেকেন্ড কামিং হল একটি অ্যালিগরিক্যাল পোয়েম বা রূপকধর্মী কবিতা। এই কবিতাটি প্রথম বিশ্বযুদ্ধের ঠিক পরেই 1919 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল। এই কবিতাটি প্রথমে 1920 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে দ্য ডায়াল নামক পত্রিকায় প্রথম প্রকাশিত হয়। পরে 1921 সালে দ্য সেকেন্ড কামিং কবিতাটি মাইকেল রবার্টস অ্যান্ড দ্য ডান্সার নামক কবিতা সংকলনে অন্তর্ভুক্ত হয়। ডব্লিউ.বি. ইয়েটসের দ্য সেকেন্ড কামিং কবিতাটি লেখার পেছনে প্রধানত 3টি কারণ ছিল। এই কারণগুলি হল: 1. হিস্টোরিক্যাল কনটেক্সট বা ঐতিহাসিক কারণ, 2. রিলিজিয়াস কনটেক্সট বা ধর্মীয় কারণ এবং 3. পার্সোনাল কনটেক্সট বা ব্যক্তিগত কারণ। দ্য সেকেন্ড কামিং কবিতাটি লেখা হয়েছিল ঠিক প্রথম বিশ্বযুদ্ধের পর, যখন গোটা পৃথিবীতে ভয়ঙ্কর বিশৃঙ্খলা ও অরাজকতার সৃষ্টি হয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুলীলা দেখে ডব্লিউ.বি. ইয়েটস অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। সেই সময় তাঁর আশঙ্কা ছিল যে এই যুদ্ধতে শেষ নয়, বরং এর থেকেও ভয়ঙ্কর যুদ্ধ আসন্ন। তাই এই রকম এক পরিস্থিতির কথা ভেবে তিনি এই কবিতাটি লিখেছিলেন। সেকেন্ড কামিং কথাটির অর্থ হল দ্বিতীয়বার কোনো কিছু আসতে চলেছে। তাহলে সঙ্গে সঙ্গে মনে প্রশ্ন জাগে, প্রথমবার কি এসেছিল? যিশু খ্রিস্টের জন্মের পূর্বে 2000 বছর পর্যন্ত অন্ধকার যুগ ছিল। সেই সময় গোটা পৃথিবীতে বিশৃঙ্খলা এবং অরাজকতা বিরাজমান ছিল। আর এই অবস্থার হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য জন্ম হয় যিশু খ্রিস্টের। যিশু খ্রিস্টের জন্মের পর পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হয়। আর এই যিশু খ্রিস্টের জন্মই হল প্রথম আগমন বা ফার্স্ট কামিং। ঠিক তেমনি যিশু খ্রিস্টের জন্মের প্রায় 2000 বছর পর দ্বিতীয়বার আবার গোটা পৃথিবীতে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি হয়। ফলে কবি কল্পনা করেছেন যে পুনরায় কোনো কিছুর আগমন ঘটতে চলেছে, যেভাবে প্রথম আগমন হয়েছিল। ডব্লিউ.বি. ইয়েটসের স্ত্রী জর্জি হাইডি লিজ যখন মা হতে চলেছিলেন, সেই সময় তিনি স্প্যানিশ ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। আর এই রকম বিশৃঙ্খল অবস্থা ইয়েটসকে তাদের সন্তানের জন্মের সময়
তাদের নিরাপত্তার বিষয় নিয়ে উদ্বিগ্ন করে তুলেছিল। তাই তিনি তার মনের ভাবনাকে প্রকাশ করার জন্য এই কবিতাটি লিখেছিলেন। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডেনিং জায়ার। ক্রমশ প্রসারিত বলয়ের মধ্যে ঘুরতে ঘুরতে দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। বাজ পাখি আর শুনতে পায় না তার মালিকের ডাক। থিংস ফল অ্যাপার্ট। সব কিছুই ভেঙে পড়ে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড। কেন্দ্র আর ধরে রাখতে পারে না। মেয়ার অ্যানার্কি ইজ লুজেন্ড আপন দ্য ওয়ার্ল্ড। শুধুমাত্র অরাজকতা গ্রাস করেছে সম্পূর্ণ পৃথিবীকে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজেন্ড। রক্তে ঘোলাটে হওয়া স্রোত বয়ে চলেছে। অ্যান্ড এভরিওয়্যার, এবং সব জায়গায়। দ্য সেরিমনি অফ ইনোসেন্স ইজ ড্রাউন্ড। নিষ্পাপতার উৎসব আজ অবহেলিত। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন। শ্রেষ্ঠরা বা শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা আজ তাদের বিশ্বাস হারিয়ে ফেলেছে। হোয়াইল দ্য ওর্স্ট, আর অন্যদিকে যেখানে নিকৃষ্টরা আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, তীব্র আবেগে পরিপূর্ণ হয়ে অধর্ম করতে ব্যস্ত। শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চিতভাবে কোনো পুনরাগমন আসন্ন। দ্য সেকেন্ড কামিং, দ্বিতীয় আগমন। হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট। ওই শব্দগুলো বলা হতে না হতেই হোয়েন আ ভাস্ট ইমেজ, সেই সময় এক বিশাল প্রতিমূর্তি, আউট অফ স্পিরিটাস মান্ডি, বিশ্ব আত্মার থেকে বেরিয়ে আসে। ট্রাভেলস মাই সাইট, যা আমার দৃষ্টিশক্তিকে ব্যাহত করে। সামহোয়ার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, কোথাও কোনো মরুভূমির বালিতে। এ শেপ উইথ লায়ন বডি অ্যান্ড দ্য হেড অফ আ ম্যান, সিংহের শরীর ও মানুষের মাথাযুক্ত একটি বিশাল আকৃতি। এ গেজ ব্ল্যাঙ্ক অ্যান্ড পিটিলেস অ্যাজ দ্য সান, যার শূন্য দৃষ্টি যা সূর্যের মতোই নির্মম। ইজ মুভিং ইটস স্লো থাইজ, ধীরে ধীরে তার মাংসল উরু বা জঙ্ঘা বাড়িয়ে আক্রমণ করার উদ্দেশ্যে এগিয়ে চলে। হোয়াইল অল অ্যাবাউট ইট, আর তার চারপাশে রিল শ্যাডোজ অব দ্য ইন্ডিগন্যান্ট ডেজার্ট বার্ডস, মরুভূমির ক্ষিপ্ত পাখিদের ছায়া উড়ে বেড়ায়। দ্য ডার্কনেস ড্রপস অ্যাগেইন, আবার অন্ধকার নেমে আসে। বাট নাও আই নো, কিন্তু এখন আমি জানি। দ্যাট 20 সেঞ্চুরিজ অফ স্টোনি স্লিপ, সেই 20টি শতাব্দীর বা 2000 বছরের সেই পাথরের মতো নিশ্চল ঘুম। ওয়ার ভ্যাক্স টু নাইটমেয়ার বাই আ রকিং ক্র্যাডেল, দুঃস্বপ্নে দুলিয়েছিল শিশুর দোলনা খাটে। অ্যান্ড হোয়াট রাফ বিস্ট, আর এক ভয়ঙ্কর পশু। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, তার সময় এসেছে হয়তো অবশেষে। স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম, ঝুঁকে ঝুঁকে হেঁটে এগিয়ে চলেছে বেথলেহেমের দিকে, অর্থাৎ যিশুর জন্মস্থানের দিকে। টু বি বর্ন, পুনর্বার জন্ম নেওয়ার জন্য কি?
এই কবিতায় আমরা দেখতে পাই যে বাজ পাখি আর তার মালিকের কথা শোনে না, অর্থাৎ মানুষ আজ আর তার ঈশ্বরের বা মালিকের কথা শোনে না। থিংস ফল অ্যাপার্ট হলো চিনুয়া অ্যাচিবির লেখা একটি উপন্যাস, যা প্রবল বিশৃঙ্খলার ইঙ্গিত বহন করে। কবিতায় বলা হয়েছে যে সেন্টার বা কেন্দ্র আজ আর ধরে রাখতে পারে না। এর অর্থ হলো প্রথম বিশ্বযুদ্ধের পর গোটা পৃথিবীতে সেন্টার বা শাসকরা মানুষের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। এই কবিতায় আমরা মানুষের মাথা ও সিংহের দেহযুক্ত যে মূর্তিটিকে দেখতে পাই সেটিকে স্ফিংস বলা হয়। মিশরীয়রা বিশ্বাস করতেন যে স্ফিংস হলো সূর্য দেবতার প্রতিনিধি এবং এটি হলো রাজকীয় ক্ষমতা ও পবিত্র পদমর্যাদার প্রতীক। এই কবিতায় ব্যবহৃত রকিং ক্র্যাডেলকে এখানে একটি আয়রনি হিসাবে ব্যবহার করা হয়েছে। আয়রনি হলো একটি ফিগার অফ স্পিচ বা অলঙ্কার, যার মাধ্যমে যেটি বলা হচ্ছে তার বিপরীত কিছুকে বোঝানো হয়। এখানে সাধারণভাবে যিশুর জন্মের কথা বলা হলেও প্রকৃতপক্ষে ইয়েটস এর বিপরীত ইঙ্গিত দিয়েছেন, অর্থাৎ যেখানে আমরা যিশুর পুনর্জন্মের কথা ভাবছি সেখানে প্রকৃতপক্ষে হয়তো এক বিকট অসুরের জন্ম হতে চলেছে, যা খ্রিস্ট বিরোধী শক্তির প্রতীক।